ফিরে এলাম বিরতির পর। আমাদের নজর রয়েছে আজকে দিল্লির ভোট গণনার দিকে। এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট আপনাদের আগেই জানিয়ে রাখি যে অর্থাৎ আম আদমি পার্টি তারা কিন্তু এই দিল্লির যে 70টি বিধানসভা আসন রয়েছে সেই আসনের মধ্যে 27টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যদিকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু 43টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। যে বুথ ফেরত সমীক্ষা আমরা দেখেছিলাম সেই সমীক্ষায় কিন্তু বলাই হয়েছিল যে এই হাড্ডাহাড্ডি লড়াই চলবে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াই যেমন আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি কিন্তু আমরা সেই বিষয়টা অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় যেমন দেখানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এগিয়ে থাকবে অনেকাংশে, সেই বুথ ফেরত সমীক্ষার প্রতিফলন কোথাও গিয়ে কিন্তু আজকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আমি এই বিষয়ে জানতে চাইবো, আমি আপের কাছে আসবো। শুক্লা, যে বিষয়টি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে ভোট গণনা চলছে, অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বেশি স্পষ্ট হবে যে রাজধানীর ক্ষমতা কে দখল করতে পারে, কিন্তু তোমাদের যে প্রতীক চিহ্ন অর্থাৎ ঝাড়ু, সেই ঝাড়ু দিয়ে কিন্তু তোমরা নিজেদের যে লড়াইটা শুরু করেছিলে, অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে তোমাদের নিজেদের লড়াই শুরু করেছিলে এবং সেখানেই এই যে অরবিন্দ কেজরিওয়াল এবং আপ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ সামনে এসেছে, আবগারি দুর্নীতি হোক বা শীষমহল বিতর্কও যদি আমি বলি, তার পরবর্তীতে কোথাও গিয়ে কি তোমাদের এই যে প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্নে কি প্রশ্ন উঠছে না? না, একদমই প্রশ্ন উঠছে না, কারণ মানুষ জানে রাজনীতিটা এবং কাজের রাজনীতিটা। এবার যেটা আপনি বলেন শীষমহল নিয়ে প্রশ্ন উঠছে, তো শীষমহল নিয়ে একটা কথা বলি। বিজেপি চেয়েছিল এইবার, মানুষ যদি জানে তাহলে এরকম ফলাফল কেন হবে? সময়ের অপেক্ষা, সময় দিন, তার মানে ফলাফল ঘুরবে, পরিবর্তন হবে, অবশ্যই ফলাফল ঘুরবে, শুধু সময়ের অপেক্ষা, সঠিক হবে না একদমই আচ্ছা শুনি। আচ্ছা, এবার শীষমহল নিয়ে যেটা বলছিলেন সেটা শীষমহল নিয়ে একটু কথা বলি। সেটা বিজেপি চেয়েছিল 2025-এর ভোটটা শীষমহলকে সামনে রেখে, শীষমহল ইস্যুটাকে সামনে রেখে লড়াইয়ের জন্য। প্রথমেই বলি, আপনারা বিজেপিকেই বলছি, আপনাদেরই বলছি, শীষমহল নিয়ে যখন আপনারা বলেছিলেন, আমরা বলেছিলাম কাজের রাজনীতি নিয়ে ভোট করুন, আপনারা চেয়েছিলেন শীষমহল নিয়ে রাজনীতি করতে। আমরা বললাম ঠিক আছে, আমরা শীষমহল খুলে দিচ্ছি, আপনারা আসুন, ক্যামেরা অন করে আসুন, শীষমহলে দেখা যাক কি কি রয়েছে। আপনারা বলেছেন শীষমহলে কি রয়েছে না, মিনি বার রয়েছে, সুইমিং পুল রয়েছে, গোল্ডেন টয়লেট রয়েছে, আপনারা দাবি করেছিলেন, আমরা রাজি হয়েছিলাম। কিন্তু তার সাথে আমরা এটাও দাবি করেছিলাম যে তাহলে রাজমহলও খুলে দেওয়া হোক, রাজমহলও দেখা হোক, যিনি ফকির বলেন তার রাজমহলে কোটি কোটি টাকার কার্পেট, কোটি কোটি টাকার ঝাড়বাতি রয়েছে, সেইগুলোও ক্যামেরার সামনে আনা হোক। আমরা বলেছিলাম যোগী রাজ্যের মহল খুলে দেওয়া হোক, ক্যামেরার সামনে আনা হোক। আপনারা ভয় পেয়ে গেছেন, আপনারা পুলিশ পাঠিয়ে রাতে শীষমহল খোলা এবং ভেতরে যাওয়াকে আটকে দিয়েছেন। এই হলো আপনাদের রাজনীতি। আপনারা বলেছেন, কিন্তু যখনই আমরা সেটাকে এগ্রি হয়েছি আপনারা পিছু হটেছেন। শর্মির সাথে কি বলবেন? খুব ভালো কথা বললো। দেখুন, আজকে ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবাংলা এবং এই কেজরিওয়াল, এটা হচ্ছে তুতো ভাই বোন। আপনি দেখুন, বাংলাতেও আয়ুষ্মান ভারত যে প্রকল্প ঢোকেনি, দিল্লিতেও কিন্তু ঢোকেনি। এরা যে বলছে যে উন্নয়নমূলক, আজকে মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো চিকিৎসার জন্য যে টাকাগুলো পাবে তার থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। 1, 2 নম্বর যেটা বললো ওদের ওই শীষমহল নিয়ে যে কথা বললো, আজকে এটা মিথ্যা নয় তো, এটা তো হয়েছে। তো আজকে আমাদের বাংলার যিনি যুবরাজ, তা খুলে দিন, আমাদের যুবরাজ বলে এরা, তার যে বাড়ি আপনি দেখুন, তার যে বাড়ি এবং ওই এলাকার জমি, তার সমস্ত প্লট, তাদের যেভাবে দেখেছিল। আরে ইডি সিবিআই কে আপনারা কাজ করতে দেন? একদম দেন না। সমস্ত ভুলে গেছেন আপনারা? শেখ শাহজাহানের বাড়িতে যখন গেছিল কিভাবে তাকে মারা মাথাটা, আরে শেখ শাহজাহান ছেড়ে দিন, এই তো সিপিও কমপ্লিট। আরে এই তো সিপিও কমপ্লিট। আপনার সঙ্গে আপনার মারা অভিযোগ করছেন, আপনি এটা ক্লোজ লেটারে লিখে অমিত শাহকে পাঠান। আপনি এটা ক্লোজ লেটারে লিখে অমিত শাহকে পাঠান যে ইডি সিবিআই কে মমতা ব্যানার্জি কাজ করতে দিচ্ছে না। আজকে অভয় কেন্দ্রে কিভাবে অভিযোগ ট্যাম্পারিং করা হচ্ছে, আপনারা কাজ করতে দেন? সমস্ত সিবিআই প্রমাণ দিতে পারলো না কেন? আইও তো প্রেজেন্ট ছিলেন না। আরে আইও তো প্রেজেন্ট ছিলেন না, করতে পারে আগে ইডি কিভাবে মার্কেট, আপনারা কি বলছেন? আপনারা করতে পারলেন না কেন? আপনারা কাজ করতে দেন। ও মানে তৃণমূল সিবিআই কে কাজ করতে দেয় না? সিবিআই এত কম ক্যাডার নামিয়ে কর্মী নামিয়ে হেকেল করেন, কোথাও কাজ করতে দেন না। তো কেন্দ্রীয় বাহিনী কোথায়? শাহজাহানের বাড়ির ঘটনা আপনারা ভুলে গেছেন? না, ভুলে যাবো কেন? আপনারা খাগড়াগড়ের ঘটনা ভুলে গেছেন?
সিবিআই ইডি কনস্টিটিউশনাল বডি, এদেরকে প্রোটেকশন দিয়ে কাজ করতে পারবে না। এইখানে কি করে আপনারা অভিযোগ দেবেন, কি করে বলছেন এই কথাগুলো? বাংলায় কোন এজেন্সি কাজ করতে পারে না, কত কাজ করতে পারে না। আজকে তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে চাইছেন বালুদা? পুলিশের বিরুদ্ধে এই যে জাল পাসপোর্টের এগেইনস্টে পুলিশ প্লিজ অনুপ্রবেশে আর যাব না, অনুপ্রবেশে আমি আর যাব না। জাল পাসপোর্ট, অনুপ্রবেশ সমস্ত কিছুই আছে পার্থদা। আসলে সমস্ত এই যে এতক্ষণ যে আলোচনাটা হচ্ছে, অলোককে হাসছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। যাই হোক, মহামান্য কলকাতা হাইকোর্ট তো স্পষ্ট বলে দিয়েছে যে সিবিআই এর কাজটা কি, পুলিশ যা বলবে সেটাকেই ফলো করা। সেটা তো এবারের কেসে তো সেটাই একদম জলজান্ত পরিষ্কার ভাবে সেটা সবার সামনে, আমি বলছি বলে নয়, আমি ভুল বলতে পারি, আমি বুঝি, আমরাও বলেছি, মহামান্য হাইকোর্ট বলেছে। ইন্টারেস্টিং একটা কথা বলেছি, শর্মিষ্ঠা দিয়ে একটা খুব ভালো পয়েন্ট তুললেন যে বিজেপি কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, ইয়েদুরাপ্পাকে প্রশ্রয় দেয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর আগের বছর যখন হরিয়ানায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সর্ববৃহৎ দল হলো, 5-7টার মতো সিট তাদের কম পড়েছিল। ঠিক এখানকার মতো শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে ওমপ্রকাশ চৌতালা জেল খাটছিলেন, তার ছেলের সঙ্গে ডিল হলো যে তোমার বাবাকে আজকে রাত্রিরেই আমরা মুক্তি দিয়ে দিচ্ছি, তুমি আমাদের সাপোর্ট করো। তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং জেজেপি তার 10 জন এমএলএ নিয়ে, তার সাপোর্ট নিয়ে বিজেপি 5 বছর রাজত্ব করেছিল। তো এইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ের ছোট্ট ফ্যাক্ট দেব। 2014 সালের পর যে 25 জন নেতা বিজেপি জয়েন করেছে, তাদের 24 জনের বিরুদ্ধে সিবিআই এর আগের অভিযোগ ছিল, এবং অদ্ভুতভাবে জয়েন করার পর প্রত্যেকটা অভিযোগ খণ্ডন হয়ে গেছে। কিন্তু তারপরেও তো শর্মিষ্ঠা বলছেন যে প্রভাবিত করা হচ্ছে না, ন্যারেটিভস দিয়ে কথা আমি মনে করি না। সমস্যাটা কোথায় জানেন, যে শুভেন্দু সিবিআই এর ইনএফিশিয়েন্সি, যেদিন সিএএ পেশ হলো তিনি তার বিরোধিতা করলেন, আর যেদিন পাস হলো তিনি সেটাকে সমর্থন করলেন। সেই মানুষটাই কিন্তু আমাদের বিরোধী দলনেতা, এবং এই ন্যারেটিভসটা নিয়েই কিন্তু রাজনীতি এগোচ্ছে। এই ন্যারেটিভসের সঙ্গে আমাদের রাজনীতিটা মিলে না। ওই যে বললাম, যেদিন মানুষ নাগরিক হয়ে ভোট দেবে, যেমন আমি বলছি যে রমেশ বিধুরি ব্যাপক ব্যবধানে এগিয়ে চলেছে, ভাবা যায় 50, 60, 70, 80, 90 এর দশক হলে রমেশ বিধুরি একাধিক কুমন্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা দেখেছি একেবারে দিল্লি বিধানসভা নির্বাচনে অতীশী মারলেনা এবং একই সঙ্গে সোনিয়া গান্ধীর উদ্দেশ্যেও তিনি কুমন্তব্য করেছেন। এই ইলেকশনেও অতীশীর বিরুদ্ধে ব্যক্তিগত কি আক্রমণ করেছে, সে জাতিগত যে কথাগুলো বলেছে এবং দিল্লির বুকে দাঁড়িয়ে এসে যে কথাবার্তাগুলো বলেছে, তিনি জিতছেন। তারপরেও সে এতটা মার্জিনে এগিয়ে রয়েছে, মানে রমেশ বিধুরি আমরা দেখেছিলাম যে একাধিক কুমন্তব্য করেছেন এবং দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতেও সেই কুমন্তব্যের তালিকা কিন্তু দীর্ঘ। সেখানে তারপরেও রমেশ বিধুরি কি করে এগিয়ে গেলেন? দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী মারলেনা, তিনি কেন এগোতে পারলেন না? ব্যর্থতাটা কোথায়? ঠিক এগিয়ে গেছেন এবং রেজাল্ট এসে গেছে তা কিন্তু নয়। আপনাকে আগে বলেছিলাম, যদি আপনারা দেখেন শুধুমাত্র এই এখনের প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে রয়েছে, একেবারে এই ট্রেন্ডের প্রেক্ষিতে বলছি, এই ট্রেন্ডের পক্ষেতে এগিয়ে গেছে। এবার সেটা কি সমীকরণে এগিয়ে গেছে এটার উপর আমরা কাজ করব, এটা নিশ্চয়ই দেখব। কিন্তু আবারও আমি বলবো, শেষ অবধি ফলাফল, শেষ অবধি অপেক্ষা করব, দেখব কতটা এগিয়ে পিছিয়ে, সেই নিরিখে এটার উপর আমরা আলোচনা করব। একেবারেই অবশ্যই আমাদের এই আলোচনা তো চলবে। অবশ্যই দিল্লির যে ভোট গণনা, সেই ভোট গণনা এখনো পর্যন্ত চলছে। আপনাদের আরো একবার সর্বশেষ আপডেট জানিয়ে রাখি, আম আদমি পার্টি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 31টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে 39টি আসনে, এবং এবারেও এখনো পর্যন্ত কংগ্রেস খাতা খুলতে পারেনি। অবশ্যই আমাদের এই আলোচনা চলবে, তবে সময় একটা বিরতির পর রয়েছে ঋষিকেশ ব্যানার্জি, তার সঙ্গে দেখবেন কার দখলে দিল্লি। নমস্কার, দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজ সমগ্র দেশবাসীর নজর রয়েছে দিল্লির দিকে। কার দখলে যাবে দিল্লি, দিল্লির কুর্সিতে কোন দল দখল করবে সেদিকে কিন্তু নজর রয়েছে সমগ্র দেশবাসীর। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির যে 70টি বিধানসভা আসন রয়েছে, সেই 70টি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি তারা এগিয়ে রয়েছে 28টি আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 42টি আসনে, এবং কংগ্রেস এখনো পর্যন্ত কোনো
আসনেই এগিয়ে নেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি এমনটাই, এই 70টি বিধানসভা আসনের মধ্যে কারা কোথায় এগিয়ে থাকবে অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। ভোট গণনা এখনো পর্যন্ত চলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিষয়টি আরো স্পষ্ট হতে থাকবে ক্রমশই যে রাজধানী, দেশের রাজধানী দখল করবে কোন দল, এবং সেই সমগ্র বিষয়ে আমরা আলোচনা তো করবই। কিন্তু আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী মার্লেনা, তিনি কালকাজি কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে তাকে। এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পাচ্ছি যে অতীশী মার্লেনা তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এমনটাই জানতে পারছি। অবশ্যই আমরা এই সামগ্রিক বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপির তরফ থেকে শর্মিষ্ঠা ভট্টাচার্য, উপস্থিত রয়েছেন আপের তরফ থেকে শুক্লা ভগত, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় উপস্থিত রয়েছেন, একই সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তীর্থরাজ বর্ধন। আপনাদের প্রত্যেকেই কলকাতা টিভিতে স্বাগত জানাই। আমার যে প্রথম আমি প্রশ্ন জানতে চাইবো সেটা হচ্ছে আপের কাছে আমার প্রথম প্রশ্ন রাখতে চাইবো। শুক্লা, যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে এই যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 28টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 42টি আসনে। কি মনে করছো এখনো পর্যন্ত যে তোমরা কি তাহলে তৃতীয়বার ক্ষমতা দখল করতে পারবে বা ক্ষমতা ধরে রাখতে পারবে রাজধানীর? প্রথমেই যেটা বলি, সবেমাত্র গণনা শুরু হয়েছে, কিছুক্ষণ হলো। আর এক্সিট পোলের সাথে গণনাকে ওরকমভাবে মিলিয়ে কোনো লাভ নেই, কারণ কি 2013, 2015, 2020 তার যে এক্সিট পোল দেখেছিলাম এবং গণনা শুরুর যে প্রক্রিয়া যখন শুরু হয়েছিল যা সেট দেখেছিলাম, রেজাল্ট কিন্তু অন্য কথাই বলেছে। তাহলে এই ব্যাপারে আমি একটা কথাই বলবো, শুধু সময়ের অপেক্ষা। চতুর্থবারের জন্য আম আদমি পার্টি সরকার গঠন করবে দিল্লিতে। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 28টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আম আদমি পার্টির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, আবগারি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, এবং শুধুমাত্র অভিযোগ নয় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে তাকে জেলে যেতে হয়েছে, মনীষ সিসোদিয়া তাকেও কিন্তু জেলে যেতে হয়েছিল। তার প্রভাব কতটা পড়বে বলে মনে হচ্ছে? মানুষ জানে কাজের রাজনীতি কারা করেছে, কারা কাজ করেছে দিল্লির জন্য। সুতরাং দিল্লির মানুষ দেখেছে কিভাবে দিনের পর দিন বিনা কারণে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ওপর অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে। তো অভিযোগ যে মিথ্যে ছিল সেটা প্রমাণিত। তো এর ওপরে কিছু বলার নেই, মানুষ সঠিক জায়গায় ভোট দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আম আদমি পার্টি সরকার গঠন করবে। এখনো পর্যন্ত শুক্লা কিন্তু বলছে আম আদমি পার্টি কিন্তু সরকার গঠন করবে, যদিও বুথ ফেরত সমীক্ষায় আমরা যেমনটা দেখেছি বিভিন্ন সংস্থা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকেই এগিয়ে রেখেছে। এবং এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট আপনাদের দিয়ে রাখি যে 42টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আমি আসবো শর্মিষ্ঠাদি আপনার কাছে। শর্মিষ্ঠাদি, কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি আজকে আমরা দেখতে পারি যে তারা যদি ক্ষমতা দখল করে, তাহলে ঠিক কিসের ভিত্তিতে তারা ক্ষমতা দখল করতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, আমি প্রথমে একটা বলি যে দিল্লির নির্বাচন হলো সারা ভারতবর্ষ একটা নির্বাচন দেখলো, যেখানে কোনো রক্তপাত নেই, কোনো মারামারি নেই, বুথ জ্যাম নেই, বিরোধী প্রার্থীদের গো ব্যাক স্লোগান নেই, মায়ের কোল খালি নেই, বোমা বন্দুক গুলির ঝনঝনানে নেই। একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখলো সারা ভারতবর্ষ। আমি জানি না পশ্চিমবঙ্গ শিখবে কি না, বা বর্তমান পশ্চিমবাংলা সরকার তাদের ট্রেনটাকেই তারা এগিয়ে নিয়ে যাবেন কি না। এবারে বলি, দেখুন, মর্নিং শোজ দ্য ডেজ। আমরা সকাল থেকে যে ট্রেন দেখছি, আমরা আশাবাদী যে এখানে আমরাই জিতবো। তার কারণ হচ্ছে আম আদমি পার্টি তারা যে কথাগুলো দিয়েছিল তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি একটাও রাখেনি। আপনি লোকসভা নির্বাচন লাস্টের দুটো দেখবেন, আমরা আমাদের সিট 7 কিন্তু ধরে রেখেছে মানুষ, কিন্তু তাদেরকে কিন্তু সেই জায়গাতেই রেখেছে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে, মুখে বিশ্বাস করে না। আমাদের মুখে আমরা বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি, ডেভেলপমেন্টে বিশ্বাস করি। আপ কিন্তু তাদের করোনার সময় পর্যন্ত আমরা দেখেছি, করোনার যে প্যান্ডামিক ওই সিচুয়েশনে আমরা দেখেছি কেজরিওয়ালের বাড়ি, প্রাসাদ প্রবোধ বাড়ি তার তৈরি হয়ে গেছে কোটি কোটি টাকা খরচা করে, অথচ মানুষের তখন কি অবস্থা। তিনি যমুনা নদীর জল তিনি সংস্কার করতে পারেননি। তিনি দিল্লির দূষণ, তিনি কখনো বলছে হরিয়ানা দূষণ হচ্ছে, কখনো বলছে পাঞ্জাব দূষণ হচ্ছে, কখনো বলছে উত্তরপ্রদেশের জন্য দূষণ হচ্ছে।
তিনি কিন্তু পারেননি, তার কোনো কথা তিনি রাখতে পারেননি। তার সাথে যে কোটি কোটি টাকার যে আবগারি দুর্নীতি তিনি এবং তার মন্ত্রীরা, এর বিরুদ্ধে হচ্ছে এটা মানুষের রায় হচ্ছে বিজেপির কাজের জন্য। আমাদের সেখানে যে ডেভেলপমেন্ট, যে আমাদের এমপিরা গত দুটো লোকসভা নির্বাচনে তাদের যে কাজ, মানুষ কিন্তু সেখানেই মানে ভোট দেবেন বলে আমরা মনে করি, এবং সেটাই সকাল থেকে সেই ট্রেন্ড দিই। সর্বোপরি মোদিজির যে কাজ, মোদিজির যে উন্নয়ন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ কিন্তু সেই দিকেই রায় দেবে বলে আমরা আশা করি। আমরা অবশ্যই আলোচনায় থাকবো, তবে তার আগেই আপনাদের জানিয়ে রাখি, অতসী মার্লেনা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি কি বক্তব্য পেশ করেছেন শুনবো। ये जो चुनाव रहा है, ये कोई साधारण चुनाव नहीं रहा। हाँ। ये अच्छाई और बुराई की लड़ाई रही है, ये काम और गुंडागर्दी की लड़ाई रही है, और मुझे पूरा भरोसा है कि कालका जी के लोग और पूरी दिल्ली के लोग अच्छाई के साथ खड़े होंगे, काम के साथ खड़े होंगे, आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी के साथ खड़े होंगे। पहले ही कई दिनों से कह रहे हैं कि अरविंद केजरीवाल जी चौथी बार मुख्यमंत्री बनेंगे, भारी बहुमत से बनेंगे, और आज शाम तक आंकड़ा आपके सामने। आम आदमी पार्टी का अगर आप इतिहास देखिए, आम आदमी पार्टी में हमने जब शुरुआत करी, हमारे पास कुछ भी नहीं था। कोई सोच नहीं सकता था कि आम आदमी पार्टी राजनीति में सफल हो सकती है। ना हमारे पास पैसे की ताकत थी, ना हमारे पास बाहुबल था, ना हम धर्म की राजनीति करते हैं, ना हम वोट बैंक की राजनीति करते हैं, लेकिन दिल्ली के लोगों का प्यार था, भगवान का आशीर्वाद था कि आज हम यहाँ तक पहुंचे हैं। और मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोगों का प्यार और ऊपर वाले का आशीर्वाद हम पे बना रहे। 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং সেদিনই কিন্তু দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতসী মার্লেনা তিনি এই বিষয়টি বলেছিলেন যে এই যে এবারের লড়াই, দিল্লি বিধানসভার যে লড়াই, সেই লড়াই কিন্তু সৎ এবং অসতের লড়াই। শর্মির সাথে আপনি একটা কথা বলছিলেন, আমি শুনলাম যে এই যে আম আদমি পার্টির গত 10 বছরের কাজ, তার নিরিখে কিন্তু এবারের যে ভোট, সেই ভোট দেবেন দিল্লিবাসী। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আপনি সেই বিষয়টিও উল্লেখ করলেন। একই সঙ্গে বাসভবন নিয়ে যে বিতর্ক, সেটিও আপনি উল্লেখ করলেন। যদি এত কিছু বিতর্ক সামনে থাকে, তাহলে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই যে উন্নয়নের একাধিক ক্ষয়রাতি, সেই ক্ষয়রাতির ঘোষণার প্রয়োজন কেন পড়লো? দেখুন, আমি একটা কথা বলছি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সোশ্যাল ওয়েলফেয়ার করতে গিয়ে আমি যেন হিউম্যান রিসোর্সটাকে আমি যেন মানে নেগলেক্ট না করি। বিজেপি শাসিত রাজ্যগুলিকে সোশ্যাল ওয়েলফেয়ার সাথে সাথে কিন্তু হিউম্যান রিসোর্সটাকে কিন্তু ডেভেলপ করা হচ্ছে, যেটা আমাদের বাংলায় কিন্তু আমরা দেখতে পাই না। আপনি বাংলায় দেখবেন আবাস যোজনা, বিভিন্ন মিড ডে মিলের খাবার খেয়ে নিচ্ছে, বাচ্চাদের খাবার খেয়ে নিচ্ছে, আবাস যোজনা যাদের দরকার নেই তারা পাচ্ছে, কাটমানি হ্যান, সেটা কিন্তু আপনি অন্য জায়গায় দেখতে পাবেন না। এবং এইটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আরেকটা এখানে ব্যাপার হচ্ছে অনুপ্রবেশ। দিল্লিতে বিভিন্ন জাতির মানুষ, সব অনেক রকম মানুষ বাস করে, সেখানে কিন্তু একটা জায়গায় কিন্তু অনুপ্রবেশ একটা বড় সমস্যা, যেটা আমরা বারবার বলে যাচ্ছি। এবং এটা ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে কিন্তু প্রচুর বাদ দেওয়া হয়েছে, প্রচুর। এবং আপনি দেখবেন দিল্লিতে কিন্তু জাট, গুর্জার, ব্রাহ্মণ, ওবিসি, এই সমস্ত কাস্টগুলোর মধ্যে কিন্তু বিজেপির কিন্তু সংখ্যা, ভোটটা কিন্তু অনেকটা বেশি। এবং আপনি চিত্তরঞ্জন এলাকায় যে শিক্ষিত বাঙালি সমাজ, তাদের মধ্যেও কিন্তু বিজেপির একটা বিরাট প্রভাব কিন্তু রয়েছে। এবং এছাড়া অন্য জায়গায় যে মানুষগুলো, সংখ্যালঘু মানুষদের মধ্যে কিন্তু বিজেপির প্রভাব ধীরে ধীরে বাড়ছে। এটা নয় যে সংখ্যালঘু মানুষ কিন্তু বিজেপি থেকে দূরে রয়েছে, তার সেই ট্রেন্ডটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলাফলের নিরিখে, যে ফলাফলটা না হলে কিন্তু এই রেটে বিজেপি কিন্তু এগিয়ে যায় না। সবাই এখনো পর্যন্ত শর্মিষ্ঠাদি ফলাফল তো আমরা নির্দিষ্ট করতে পারছি না, অবশ্যই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একেবারে গণনা আরো স্পষ্ট হয়ে উঠবে। আমি একটু পার্থদা আপনার কাছে আসবো, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস কিন্তু গতবার একটাও খাতা খুলতে পারেনি, মাত্র 4.25% পেয়েছিল কংগ্রেস নেতৃত্ব। এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে একটাও এবারেও খাতা খুলতে পারলো না কংগ্রেস। সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার, যে কংগ্রেস কি কোথাও গিয়ে আবারও নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে রাজনীতিতে? কি মনে করছেন? না, ব্যাপার হচ্ছে যে কংগ্রেস তো সর্বভারতীয় দল, ফলে একটা বিশেষ এলাকার নির্বাচনের উপর ভিত্তি করে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে সেটাকে এক্সট্রাপোলেট করা ঠিক নয় ব্যাপারটা। হ্যাঁ, এটা তো ঘটনা যে আজকে দিল্লিতে যে নির্বাচন যেটা হয়েছে, তার যা ফলাফল, অবশ্যই সেটা আমাদের পক্ষে অত্যন্ত হতাশাজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা যে হতে পারে এমন নয় যে আমরা
আমাদের এই ব্যাপারে কোনো আগে থেকে আগাম পূর্বাভাস ছিল না, সেটাও নয়। কারণ সমস্ত পূর্বাভাসই কিন্তু সেই কথা বলছে, বা আমাদের দলীয় যে পূর্বাভাস ছিল সেটাও কিন্তু এটাই ঘটনা। কেননা সমস্যাটা হচ্ছে যে বর্তমানে যে ন্যারেটিভসগুলো নিয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, সব জায়গায় আমি বলছি না, অনেক জায়গাতে যে নির্বাচনের যে ন্যারেটিভসগুলো নিয়ে হচ্ছে, সেই ন্যারেটিভসের সঙ্গে আমাদের রাজনীতির যে ন্যারেটিভ সেটা কিন্তু একসঙ্গে যায় না। তাহলে এই বিষয়টা আগে কেন মূল্যায়ন করা হয়নি? না না, মূল্যায়ন করা না, কথাটা হচ্ছে যে সেই রাজনীতি করতে গেলে যেটা দরকার আমাদের পক্ষে সেই রাজনীতিটা করা সম্ভব না। কারণ আমরা সেই ন্যারেটিভসে আমরা যাব না, যাই না, বা আমরা যেতে পারবো না। আমরা সেখানে সেই ন্যারেটিভসে যেতে গেলে আমাদের সিচুয়েশন আরো খারাপ হবে। সমস্যাটা হচ্ছে এইখানে যে মানুষ এখন ভোটার হয়ে ভোট দিচ্ছে। মানুষ যখন নির্বাচনে ভোট দেয় তখন তো অবভিয়াসলি সে ভোটার, কিন্তু শুধুমাত্র যখন সে ভোটার হয়ে ভোট দেয়, নাগরিক হয়ে না হয়ে শুধুমাত্র ভোটার হয়ে যখন ভোট দেয়, তার নির্বাচনী ফলাফলটা অন্যরকম হবে। আমাদের যেদিন ভারতবর্ষের মানুষ নাগরিক হয়ে ভোট দেবে, আমরা আশা করব যে মানুষের থেকে আমরা আবার তাদের আশীর্বাদ পাবো। কারণ আজকে দিল্লির যে নির্বাচন, আপনি দেখুন দিল্লির যা কিছু উন্নয়ন আপনি যদি দেখেন, আজকে পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্ক হচ্ছে দিল্লি। পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক মেট্রো নেটওয়ার্ক দিল্লি, সবচেয়ে আধুনিক যতগুলো ফ্লাইওভার আছে দিল্লিতে, এটা পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড়। দিল্লিতে যতগুলো আছে সবচেয়ে বেশি। বিভিন্ন নাগরিক সুবিধা যদি বলেন, শীলা দীক্ষিতের সময় গত 15 বছরে দিল্লির যে উন্নতি হয়েছে, অন্তত তার জন্য তো আমাদের শূন্য রেজাল্ট হওয়ার কথা নয়। তো সেই ন্যারেটিভসের সঙ্গে এই রেজাল্টের ন্যারেটিভস ওরম ভাবে এক্সট্রাপোলেট করে মেলানো মুশকিল। তাহলে ফিরবেন কি করে আপনাদের? দেখুন, আমরা তো ক্যাডার ভিত্তিক দল নই, আমরা হচ্ছি জনগণের, তাদের চিন্তাধারার উপর আমাদের অস্তিত্ব নির্ভর করে। তারা যেদিন মনে করবে আমাদের তার ভোট দেওয়া উচিত, সেদিন দেবে। অনেক জায়গায় যেমন দিয়েছে, বিভিন্ন রাজ্যে, 3-4টে রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি। এখন ক্যাডার ভিত্তিক দল না হওয়ার জন্য এটা হচ্ছে সমস্যা। পার্থবাবু, ইন্ডিয়া যে জোট আমরা জানি, সেই ইন্ডিয়া জোটের কিন্তু অন্যতম শরিক অবশ্যই আপ এবং অবশ্যই কংগ্রেস। সেক্ষেত্রে এবারের যে এই বিধানসভা নির্বাচনে আপনারা যদি এই মূল্যায়নটা আগেই করেছেন যে এবারের হয়তো নির্বাচনী ফলাফল এরকমই হতে পারে, বা আপনাদের এই যে ন্যারেটিভসের যে বিষয়টি আপনি বললেন যে যথেষ্টই আলাদা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে সেখানে আম আদমি পার্টির সঙ্গে আপনারা লড়াই করলেন না কেন একসঙ্গে? দেখুন, ইন্ডিয়া বা ইন্ডিয়া অ্যালায়েন্সের যেটা কথা বলা হচ্ছে, সেটা কিন্তু প্রথমে বারবার বলা হয়েছিল যে সেটা গত যে সাধারণ নির্বাচন ছিল, সর্বভারতীয় যে পার্লামেন্টারি নির্বাচন ছিল, সেই নির্বাচনটাকে ভিত্তি করে কিন্তু ওই অ্যালায়েন্সটা গড়ে উঠেছে। এবং তার পরবর্তীকালে তার নির্বাচনী অ্যালায়েন্স আর সেটা থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে যে পার্লামেন্টের ভেতরে ফ্লোর ম্যানেজমেন্ট। পরবর্তীকালে যে বিভিন্ন রাজ্যে যে নির্বাচনগুলো হবে, সেখানে কিন্তু ইন্ডিয়া জোট হবেই এমন কোনো বাধ্যবাধকতার কথা কিন্তু তখন বলা হয়নি। কেননা ইন্ডিয়া জোটে এমন অনেক দল আছে যারা বিভিন্ন জায়গায় পরস্পরের বিরুদ্ধে লড়ে। যেমন আমি বলছি কেরালাতে তো আর কংগ্রেস আর সিপিএম একসঙ্গে জোট করে লড়তে পারে না, কারণ সেখানে প্রধান প্রতিপক্ষ হচ্ছে দুটো দল। ফলে এই যে ভারতবর্ষের আমরা যেটা বলি যে ভারতবর্ষ একটা কি বলবো, বিভেদের মধ্যে ঐক্য, সেটা তো শুধুমাত্র তার কালচার, তার শিক্ষা, তার সমাজ ব্যবস্থার মধ্যে নয়, তার রাজনীতির মধ্যে সেটা প্রতিফলিত হবে। ফলে এই যে অনেক সময় কথাগুলো বলা হয় যে দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, এবং কথাটা হচ্ছে যে ভারতবর্ষের যে বিভিন্নতা, সেই বিভিন্নতা তো রাজনীতিতেও প্রতিফলন হবে। সেখানে দিল্লিতে একরকম, রাজ্যে আর এক রকম সম্পর্ক আসতেই পারে, এমন নয় যে আসবে না। হ্যাঁ, চেষ্টা করা হয় যে যতটা সম্ভব সেটাকে এড়ানোর, কিন্তু যেহেতু এখানে এমন অনেক দল আছে যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, এখানে ওরকম 100% জোট করে বিভিন্ন রাজ্যে নির্বাচন করা সম্ভব হয় না। যেটা প্রয়োজন ছিল তার অনেকটাই সেই আশাটা পূর্ণ হয়েছে। যেমন গত নির্বাচনে যেটা আমরা বারবার যে আস্ফালনটা শুনেছিলাম যে ইসবার 400 পার, ইসবার 400 পার, এবং বিভিন্ন রকমের সংবিধান বা অন্যান্য ক্ষেত্রে যে বদলের যে সংখ্যাটা মানুষের মধ্যে এসেছিল, আমরা তার সুফল পেয়েছি। ইন্ডিয়া জোট করে অন্তত বিজেপিকে আমরা, সেই যে বিজেপি গত দুবারে যে একক সংখ্যাগরিষ্ঠতার জোরে যে ক্ষমতায় এসেছিল, সেখান থেকে তারা অন্তত পেয়েছি এসে আজকে তারা একটা অ্যালায়েন্স সরকার গড়তে
বাধ্য হয়েছে। এইটা বলা যায় ইন্ডিয়া জোটের প্রাথমিকভাবে সেই নির্বাচনে একটা প্রাথমিক সাফল্য। অবশ্যই তো এটা চূড়ান্ত সাফল্য নয়, আমি কখনোই দাবি করতে পারি না যে এটা চূড়ান্ত সাফল্য। অর্থাৎ আপনি বলছেন এটা শুধুমাত্র একটা প্রাথমিক ক্ষেত্রে ভাবনা নিয়ে কিন্তু এই ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল, তাই তো? সাধারণ নির্বাচনের কথা চিন্তা করে। আচ্ছা, পরবর্তীকালে রাজ্যের নির্বাচনগুলো নয়, কিন্তু সেটা তখন স্পষ্ট বলা হয়েছিল, কেন এটা সম্ভব না, কেন সেখানে বিভিন্ন ওয়েরিং পার্টি তারা নিজেদের মধ্যে লড়াই করছে, তারা সেই জোটের মধ্যে আছে। কেন প্রত্যেকের তখন একটা কমন এজেন্ডা ছিল যে বিজেপি যে ওই যে 400 পার সেই জিনিসটা থেকে বিজেপিকে যাতে যতখানি সম্ভব সেখানে, তো বিজেপিকে শুধুমাত্র 400 বার সেখান থেকে কমাতে হবে। তাহলে সেটা যদি সাধারণ নির্বাচনের ক্ষেত্রে হয়, তাহলে রাজ্যের যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে সেখানে কেন নয়? কেননা কেন্দ্রের রাজনৈতিক ন্যারেটিভস আর রাজ্যের রাজনৈতিক ন্যারেটিভস এক নয়। যেমন আমি বললাম যে কংগ্রেস আর সিপিএম বা বামফ্রন্ট জোট করতে পারে, কিন্তু কেরালায় কি সেই জোটটা সম্ভব? এটা তো সম্ভব নয়, কেন এটা রাজনৈতিক বাধ্যবাধকতা। এগুলো পলিটিক্যাল কম্পালশন, এগুলো মেনেই রাজনীতি করতে হয়। এটা নিয়ে মানুষ অনেক প্রশ্ন করতে পারে, কিন্তু এই কম্পালশনগুলো নিয়েই কিন্তু রাজনীতি। আর এই বিভিন্নতা, এই সমস্যাগুলো ভারতবর্ষের রাজনীতিতে থাকবে, আগেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। বেশ, আমি আসবো তীর্থরাজ তোমার কাছে, যে এই যে আমরা দেখতে পাচ্ছি উনি যেমনটা বললেন যে এই যে ন্যারেটিভস এর বিষয়টা, এটা কিন্তু আলাদা, এবং এর মাঝেই আমরা দেখেছি যে ইন্ডিয়া জোট আমরা যেভাবে দেখলাম যে লোকসভা নির্বাচনে তারা কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল। অবশ্যই তার পরবর্তীতেই দেখেছি যে বিধানসভা নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু কংগ্রেস একাই লড়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং পরাজিতও হয়েছে, সেই বিষয়টিও আমরা দেখেছি। এবং শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু তার পাশাপাশি এই জিনিসটিও নজরে রেখেছি যে সমাজবাদী পার্টি থেকে শুরু করে আরজেডি প্রত্যেকেই কিন্তু বারংবার বলেছে যে এই যে ইন্ডিয়া জোট রয়েছে, এই ইন্ডিয়া জোটের নেতৃত্ব যদি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিতেন, তাহলে হয়তো কোথাও গিয়ে একটা ভালো ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারত। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করে আসছে যে কংগ্রেস দাদাগিরি দেখাচ্ছে এই ইন্ডিয়া জোটের মধ্যে, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি নেতৃত্ব যেত তাহলে হয়তো আরো ভালো ফলাফল আমরা দেখতে পেতাম এই দেশের ক্ষেত্রে, বিরোধীরা এমনটাই বলছে, কিভাবে দেখছো? না, কিছুক্ষণ আগে ওমর আব্দুল্লাহ খুব ভালো একটি টুইট করেছেন, সেখানে তিনি হিন্দিতে লিখেছেন অর লড়ো আপনো মে। আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ডেফিনিশন টু ডিফাইন দিস ইলেকশন। কংগ্রেস স্বাভাবিকভাবেই সর্বভারতীয় দল, তার একটা বিস্তার রয়েছে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা নির্বাচনের আগে থেকে যে কথাটা বললেন, পার্থদা বললেন কমন এজেন্ডা, এই কমন এজেন্ডাটাকে না পার্মানেন্ট করতে হবে। এই কমন এজেন্ডা যে বিজেপি, যার সরকার আমাদের দেশের মানুষকে আমেরিকা থেকে যুদ্ধ বিমানে হাতে হাতকড়া পরিয়ে দেশে নিয়ে আসে, সেই বিজেপির হাতে, সেই বিজেপির ভোট বাক্সে মানুষ কেন হাতকড়া পরাতে পারছে না? কেন এই রিজিওনাল অপোজিশন পার্টিগুলো ইউনিফাইড হয়ে, ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে এই আওয়াজ জোরালো করতে পারছে না যে এই বিজেপি আসলে ধর্মনিরপেক্ষতা থাকবে না, এই বিজেপি আসলে সংবিধান রক্ষিত হবে না, এই বিজেপি আসলে হাতরাস, উন্নাও, মণিপুর এগুলো হবে? কাজেই এই যে আজকে দিল্লির যে নির্বাচনের যে প্রেক্ষাপটটা, সেখানে কেন আপ আলাদা লড়লো, কেন কংগ্রেস তাকে সমর্থন দিতে পারলো না, কেন অল ইন্ডিয়া মিম সেখানে ভোট কাটলো? এখানে যদি আমরা একটা ঐক্যবদ্ধ সাপোর্ট পেতাম টু ডিফেন্ড বিজেপি, আমরা বিজেপিকে একসাথে, আমরা কোনোভাবে ভাগাভাগি না হয়ে বিজেপিকে একসাথে হারাবো, তাহলে কিন্তু এই চিত্রটা অনেকটা বদলে যেত। আপনারা কন্ট্রাস্ট করুন বেঙ্গলের ইমেজের সাথে, মাথায় রাখবেন বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এখানে গোলালে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শত করাপশন চার্জেস থাকলেও আপনারা উপনির্বাচন, তার আগে লোকসভা নির্বাচনে দেখেছেন সেই করাপশন চার্জেসগুলোকে যে সেগুলো মিথ্যে, সেগুলো মিথ্যাচার, সেগুলো কুৎসা, সেগুলো প্রমাণ করতে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সেই গ্রেটার অ্যাকসেপ্টেবিলিটিটা তৃণমূল কংগ্রেসের আছে, যে মানুষের কাছে গিয়ে বলা আপনারা কারোর কথা শুনবেন না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা মিথ্যাচার এবং তৃণমূল কংগ্রেসই আপনাকে ওয়েলফেয়ার এনশিওর করে দিতে পারবে। সেখানে দিল্লিতে এই জিনিসটা পারেনি তারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর ইলেকশনের সময় যে কথাটা বলেছিলেন, যেখানে কংগ্রেস এবং সিপিএম, এটা তো আইডিওলজিক্যালি ডিফারেন্ট। মানুষের কাছে কি বার্তা যায় যে কংগ্রেস যারা বোমা মেরেছে সিপিএমকে, সিপিএম যারা বোমা মেরেছে কংগ্রেসকে, সেই 34 বছরের সময় সেই রক্তাক্ত ইতিহাস তারা কি করে হাত মেলাতে পারে? এই আইডিওলজিতে তো কম্প্রোমাইজ করা যায় না। কাজে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়ে বলেছিলেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেসিলিটেট করবে বিজেপিকে, যেটা 2019 সালে ইভেনচুয়ালি হয়েছিল। আপনারা দেখবেন যে
34% সিপিএম বা এই যে ইউনিফাইড অপোজিশনের ভোট সেটা বিজেপির কাছে গেছিল বলেই কিন্তু 2019 অতগুলো সিট বিজেপি পেয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনে মানুষের কাছে এটা স্পষ্ট করতে পেরেছিলেন যে না, এগুলো সবই বিজেপির এ টিম বি টিম, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, যেটা অরবিন্দ কেজরিওয়াল পারেননি। এবং আরেকটা কথা, এই যে করাপশনটা, যেটা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এরা প্রত্যেকে ছিলেন জেলে, এই করাপশনটা কিন্তু এই দিল্লির নির্বাচনে একটা মারাত্মক এফেক্ট ফেলেছে বলে আমি ব্যক্তিগত স্তরে মনে করি, যেটা আবার পশ্চিমবঙ্গের সাথে কন্ট্রাস্ট। পশ্চিমবঙ্গেও কিন্তু বহু তৃণমূল নেতাদের ইডি সিবিআই তুলে নিয়ে গেছে, তাদের জেলের এখনো রয়েছেন বহু লোক, তাদের দল বহিষ্কার করেছে, এবং সেখানে যারা বিরোধী রয়েছে পশ্চিমবঙ্গে তারা বলেছেন বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুর্নীতিগ্রস্ত, এই ওই সেই, কিন্তু সেটার এফেক্ট কিন্তু নির্বাচনে পড়েনি। মানুষ কিন্তু এখানে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে একটা ক্লিয়ার ডিভিশন কাজ করেছে। পশ্চিমবঙ্গে কিভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো বিরোধী নেতাদের মেলাইন করছে, কারা জেলে যাচ্ছে এবং কি করাপশন হচ্ছে, এই তিনটে ইস্যু কিন্তু একদম ডিফারেন্ট হয়ে গেছে। এবং এখানে সোশ্যাল সেক্টরের যে স্কিমগুলো, আজকে দেখুন এখানে বিজেপি, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আপ প্রত্যেকেই একটা সোশ্যাল সেক্টরে নিজেদের ম্যানিফেস্টোতে বলেছে এত টাকা অত টাকা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 2021-এ বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, তিনি তো প্রতিশ্রুতি পূরণ করেননি। কিন্তু মাথা রাখতে হবে সেই ক্যারিসমাটাই, যে পার্সোনাল ক্যারিসমা, যে আমি যেটা বলছি সেইটা পরবর্তীকালে সেটা আমি করতে পারবো, এই জিনিসটা মানুষের মধ্যে সেই বিশ্বাসটা রাখা যে যেটা বলছেন একজন লিডার সেটা তিনি পরবর্তীকালে পূরণ করবেন, সেইটা কেন সোশ্যাল সেক্টর স্কিমে এলো না? একটা স্লিপ হয়ে গেছে, পূরণ করেছেন হবে। হ্যাঁ আমি বলছি, মানে সেটা আমি বলছি তো ম্যানিফেস্টোতে ছিল আমাদের, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মিস করেছে। আচ্ছা হ্যাঁ, আমি সেটা ভুল হতে পারে, আমি বলছি এগুলো সবকটাই ম্যানিফেস্টোতে ছিল আমাদের। হ্যাঁ, যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে, তারপরে তো আমরা এগুলো পূরণ হয়েছে। আর একটা কথা, যে শিলা দীক্ষিতের সময়টা যে 15 বছর দ্য গোল্ডেন ইরা অফ দিল্লি, যদি একদম ঠিক কথা, এটা গোল্ডেন ইরা অফ দিল্লি, সমস্ত এই যে যত কাইন্ড অফ ডেভেলপমেন্ট সমস্ত এই সময়টা হয়েছে, সেখানে কেন আপ পেনিট্রেট করলো, কিভাবে পেনিট্রেট করতে দেওয়া হলো আপকে? তাহলে সেখানে কংগ্রেসের কিছু ডেফিসিয়েন্সি ছিল, তাহলে আপ কেন পেনিট্রেট করলো? এবং আপ যে পেনিট্রেটটা সেই সময় করেছিল, আমি বলবো আজকে সেটার দাম আপকে দিতে হচ্ছে, যে বিজেপি আবার করে পেনিট্রেট করছে। এখন বিজেপি যদি দিল্লিতে পেনিট্রেট করে, এক ডাইভার্স এলাকা, মেট্রোপলিটন এলাকা, বিভিন্ন প্রজাতির মানুষ, বিজেপি ইনক্লুসিভ না, সবাই জানে। বিজেপি তো সেই এক গেরুয়া ট্রেন দিল্লিতে আবার নামিয়ে দেবে, একই ক্যাপিটাল, সেখানে অমিত শাহের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেখানে আবার যদি বিজেপি ঢোকে, এটা তো একেবারেই ইনক্লুসিভ হবে না। আর একটা কথা হলো, আমি যেটা যে এনভায়রনমেন্টাল পলিউশন, অরবিন্দ কেজরিওয়াল হ্যাজ ফেল। আমি বলবো উনি বারবার, তবে একটা কথা আমি ওনাকে বাহবা দিতে পারি, যে অ্যাকাউন্টেবিলিটি টু পিপল, মানুষের প্রতি দায়বদ্ধতা, সেইটা কিন্তু উনি বলেছেন যে আমি যমুনা দূষণটা রোধ করতে পারলাম না। হ্যাঁ, আরো অনেক ইস্যু আছে, হরিয়ানা থেকে বিজেপি সরকারের কিছু পয়জনিং এর ইস্যুস রয়েছে, সেগুলো বাইরের ইস্যু, কিন্তু তিনি কিন্তু অ্যাডমিট করেছেন যে আমি পারলাম না এটা করতে। কিন্তু তারপরেও বলবো, কেন এনভায়রনমেন্টাল পলিউশনটা ডিগ্রেড করলো দিনের পর দিন ধরে? কেন যমুনাকে, এরও দেখবেন হঠাৎ আমি ট্রেন্ড দেখছিলাম যে যমুনা পাড়ের ওই ইস্ট সাইডটাতেই কিন্তু বিজেপি অদ্ভুতভাবে ভালো রেজাল্ট করছিল। তার থেকে বড় কথা, মাইনরিটি সবকটা, প্রায় অধিকাংশ সিটে, সকালবেলা যে কটা সিটে বিজেপি লিড করছিল, সেই প্রত্যেকটা সিটে বিজেপি কিন্তু হেরে। একদম, অবশ্যই আমরা এই আলোচনায় থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কার দখলে দিল্লি যাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই আজকে ভোট গণনা কিন্তু চলছে সকাল থেকে, এবং যেমনটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আপনাদের সর্বশেষ আপডেট, সেই আপডেট আপনাদের দিয়ে রাখবো। অবশ্যই এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে যে এই 70টি যে বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে কিন্তু 28টি আসনে এগিয়ে রয়েছে একদিকে আম আদমি পার্টি, অন্যদিকে বাকি যে 42টি আসন, সেই 42টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এখনো পর্যন্ত কংগ্রেস একটি খাতাও খুলতে পারেনি। গতবারের যে বিধানসভা নির্বাচনগুলো আমরা দেখেছিলাম, সেই বিধানসভা নির্বাচনগুলোর মতোই কিন্তু কংগ্রেস এখনো পর্যন্ত একটি আসনেও, অর্থাৎ একটি ক্ষেত্রেও খাতা খুলতে পারেনি। অবশ্যই সেই একই বিষয় কি বজায় থাকে এবারের নির্বাচনের ক্ষেত্রেও, সেই প্রশ্ন কিন্তু উঠছে। আমি আসবো আপের কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো শুক্লা, যে আমরা দেখতে পাচ্ছি যে এবারের যে নির্বাচন, এবারের যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে ভোট গণনা চলছে এবং 28টি আসনে আপ এগিয়ে রয়েছে। তীর্থরাজ যে বিষয়গুলো বলছিল যে তৃণমূল কংগ্রেস যদি বাংলায় পারে, তাহলে আপ কেন
এই যে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগগুলো সামনে এসেছে, সেই অভিযোগগুলোর প্রভাব কেনই বা সাধারণ জনমানুষের মধ্যে পড়লো? বাংলায় যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, তাহলে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল কেন পারলেন না? এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে 28টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, অর্থাৎ অনেকটাই পিছিয়ে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টির থেকে, কি বলবে? শুনুন, প্রথমত কয়েকটা কথা বলি। তো প্রথমে যেটা কথা বলেছিলেন যমুনা নিয়ে, যমুনা নিয়ে একটা কথা বলি। যমুনার কাজ শুরু হওয়ার পরের পিরিয়ডটা এসেছিল কোভিড টাইম। তো কোভিডের টাইমে 2 বছর ওখানে কাজ হ্যাম্পার হয়েছিল কোভিডের জন্যে। তারপর কি হলো, কোভিডের পরেই যখন কাজ শুরু হওয়া স্টার্ট হলো, সেই সময় কি করা হলো না, বিজেপি কি করলো, মিথ্যে কেসে ফাঁসিয়ে দলের শীর্ষ নেতাদের জেলে পাঠানো হলো। সেখান থেকে যেই সময় শীর্ষ নেতারা জেলে ছিল, সেই সময় কি করেছে, বিজেপি সব কাজ বন্ধ করে, উন্নয়নমূলক যে কাজগুলো ছিল সেগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আবার কাজ শুরু হয়েছে, এবং কাজ শুরু হওয়ার পরে এখনো পর্যন্ত 80% কিন্তু সুয়েজ সিস্টেমের কাজ হয়ে গেছে। আর একটা সবথেকে বড় কথা বলবো, যে অরবিন্দ কেজরিওয়ালের গার্ডস আছে, সে কিন্তু দাঁড়িয়ে বলছে, সে দাঁড়িয়ে মানুষের কাছে স্বীকার করেছে এখনো পর্যন্ত যে সে কাজটা সম্পূর্ণ করতে পারেনি, কমপ্লিট করতে পারেনি, এবং আগামী 2 বছরের মধ্যে সে কাজটা কমপ্লিট। অনেক নেতারা রয়েছে যারা বলেছিল, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, সে 2 কোটি বেকারের চাকরি হোক বা 15 লক্ষ টাকা অ্যাকাউন্ট হোক, সেগুলো তারা পুরো করতে না পারার পরেও তারা কিন্তু জনগণের সামনে সামনে স্বীকার করতে পারে না। আমাদের নেতার সেই গার্ডস আছে, তার সে স্বীকার করেছে সে এটা করতে পারেনি, এবং কি কারণে করতে পারেনি সেইগুলো জনগণের সামনে রেখেছে। আশা করি জনগণ বুঝেছে এবং সেই নিরিখেই ভোট হয়েছে। শর্মিষ্ঠাদি শুক্লা যেমনটা বলছে যে বিভিন্ন প্রতিশ্রুতি আমরা শুনেছি এর আগে, এবং সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে পারেনি বিভিন্ন নেতৃত্ব। সেক্ষেত্রে কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? না, প্যান্ডামিকে উন্নয়নের কাজ কেন বন্ধ হবে আমি বুঝলাম না, কিন্তু কারণ প্যান্ডামিকেই তো তার বাড়িটা হয়েছিল, তার কোটি কোটি টাকা খরচা করে তার ওই প্রাসাদটা কিন্তু ওই সময় কিন্তু হয়েছিল। 1 2 নম্বর, কংগ্রেসই প্রথম তার বিরুদ্ধে মামলাটা করেছিল, এবং বিজেপি কিন্তু তারপরে, বিজেপি যেহেতু কোনো অন্যায় আমরা করতে দেবো না, দুর্নীতিকে আমরা রুখবো, এটাই আমাদের একটা মানে মিশন বা আমাদের যাই বলো লক্ষ্য, সেটা কিন্তু আমরা যখন আবগারি দুর্নীতি কোটি কোটি টাকার কেলেঙ্কারি, তখন কিন্তু বাধ্য হয়েছে এটা করতে। তাহলে এটা কি মিথ্যা? এই যে এতগুলো টাকার যে দুর্নীতি করা হয়েছে, এটা কি মিথ্যা? এটা তো হতে পারে না। আজকে আমরা বা আমার এই তৃণমূলের ভাই যে কথাগুলো বললেন, আমি শুনছিলাম যে কথাগুলো বললেন যে বিজেপিকে, আসল কথা হচ্ছে তাহলে বাংলাতে তাহলে সব মিথ্যা। শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, আবাসে দুর্নীতি, আজকে বোমা শুট আউট, এখন একটা মিশন চলছে, শুট আউট একটা চলছে, মানে যেখানে দেখো তাকে আগে এইভাবে কখনো আমরা দেখেছি? ওপেন রাস্তায় গিয়ে একটা কাউন্সিলরকে গুলি করছে, একের পর এক তৃণমূল, আমরা বিরোধী কথা বাদ দিলাম, ওপেন শুট আউট হচ্ছে, এটা একটা বাড়ি হেলে পড়ছে। এই এত দুর্নীতি, পশ্চিমবাংলার ভোটটা কিভাবে হয়? মালদায় একজন অনুপ্রবেশকারী, সে মালদায় পঞ্চায়েতের প্রধান হয়ে বসে রয়েছে, মরা মানুষ এখানে ভোট, যেখানে ভোটটা হয়, যারা বিরোধী তাদেরকে ভোটমুখী হতে দেওয়া হয় না, তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় সমাজ বিরোধীদের দিয়ে, বিরোধী প্রার্থীদের গো ব্যাক স্লোগান দিয়ে বার করে দিয়ে দাপাদাপি করে। কাদের দাপাদাপি হয়? শেখ শাহজাহানদের মতো লোকেরা দাপাদাপি করে, ব্যালট খেয়ে নিচ্ছে, অগ্নিসংযোগ যাতে ভোট বুকি কি হতে না পারে। বাংলায় কি ভোট হয়? দিল্লির নির্বাচনের সঙ্গে বাংলার নির্বাচন করলে হবে না, দুর্নীতির তুলনা করলে হবে না। বাংলায় আমরা দেখেছি কাজ করতে গিয়ে কিভাবে মানুষকে একেলতায় মারা গেছে। সরস্বতী মা, সরস্বতী বলুন, দুর্গা বলুন, লক্ষ্মী বলুন, অভয়াকে আপনি যাই বলুন, তার কর্মক্ষেত্রে 36 ঘন্টা ডিউটি করে তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সমস্ত অভিযোগ ট্যাম্পারিং করা হয়েছে সেখানে, তাকে যাতে কোনো প্রমাণ লোপাট করা হয়, প্রমাণ যাতে না পাওয়া যায় সেখানে, সেই কাজটিও কিন্তু করা হয়েছে। আজকে হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হচ্ছে রাজ্যকে। আজকে সব কিছু দিয়ে কি জাস্টিফাই করা যায়? আপনারা তো বাম আমলের সমস্ত দুর্নীতির অবসান করি বাংলায় আসবেন কথা দিয়েছিলেন, কোনটা হয়েছে? আজকে বাম আমলের পুকুর ভরাট থেকে শুরু করে আপনারা রুখবেন বলেছিলেন, রুখতে পারেননি। আজকে সেই মানে বেআইনিভাবে তারা ঘর বাড়ি নির্মাণ করেছে, সমস্ত মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে মানুষ তাদের সমস্ত বিক্রি করে তারা একটা মানুষ বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে, তাদের রাস্তায় থাকতে হচ্ছে। শিক্ষিত সমাজ আজকে রাস্তায়। আপনারা বলেছিলেন শিক্ষাকে রাজনীতিতে মুক্ত করবেন, করতে পেরেছেন? আজকে কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয় না, শুধু তৃণমূল সব ছাত্র সংসদগুলো দখল করে বসে রয়েছে, কোনো নির্বাচন হয় না, বহিরাগতদের দাপাদাপি, সরস্বতী পুজো হয় না। আর সংখ্যালঘুদের কথা বলছেন,
সংখ্যালঘুরাও আমার মনে হয় সংখ্যালঘুদের তৃণমূল সরকার যেভাবে লোকেট করা দেয় সংখ্যালঘু আর কোনো রাজনৈতিক দল করে বলে মনে হয়, বিজেপি তো করেই না। তার কারণ আমরা মনে করি আমরা সবাই ভারতবাসী, সংখ্যাগুরু নয়, আমরা সবাই ভারতবাসী। সংখ্যালঘুদের মানে লোকেট করে দিয়ে তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়ার রাজনীতি কিন্তু এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল করে আসছে, এবং এই করে করে আজকে সংখ্যালঘুরাও কিন্তু বুঝতে পারছে তারা কিন্তু সরে যাচ্ছে আপনাদের কাছ থেকে, এটা মনে রাখবেন। এবং বিজেপির কিন্তু ভোট ব্যাংক সংখ্যালঘুর বাড়ছে, গত লোকসভা নির্বাচন তার প্রমাণ, শতাংশের হারে কিন্তু বিজেপি ভোট বেশি পেয়েছে, এমনকি কলকাতা কর্পোরেশন এলাকাও কিন্তু বিজেপি ভোট বেশি পেয়েছে। সুতরাং অত কথা বলার, স্বচ্ছভাবে নির্বাচনটা যদি আপনারা পশ্চিমবাংলা হতে দেন তাহলে বুঝবো আপনারা কত ভোট পান, কিন্তু সেটা আপনারা হতে দেবেন। একটা সমবায় নির্বাচন, একটা বিভিন্ন জায়গায় ছোটখাটো নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও গোলাগুলি চলে, সমস্তটাই কিন্তু মাসেল, ম্যান পাওয়ার এবং পুলিশ দিয়ে আপনারা করান। এগুলো আপনারা হাঁটিয়ে নিন, আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ হচ্ছে। দিল্লির নির্বাচন অবশ্যই আমাদের নজরে থাকবে, এবং তার পাশাপাশি যে ভোট গণনা এখনো পর্যন্ত কিন্তু চলছে। অবশ্যই যে শর্মিষ্ঠাদি একাধিক অভিযোগ সামনে আনলেন। তীর্থরাজ, যে বিষয়টা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে যদি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে একাধিক অভিযোগ আমরা দেখেছি সামনে এসেছে বাংলার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের বিরুদ্ধে, সেই অভিযোগগুলোকে যদি সরিয়ে ফেলে লোকসভা নির্বাচনে এত ভালো ফল করতে পারে, তারপরে আমরা দেখেছি উপনির্বাচনে যে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেখানে তাহলে এই যে এতগুলো অভিযোগ শর্মিষ্ঠাদি তুলে ধরলেন, সেগুলোর প্রভাব পড়লো না কেন? প্রভাব পড়লো না কারণ পার্সোনাল ক্যারিশমা, যেটা আমি আগেই বললাম। শর্মিষ্ঠাদি ওই অপরাজিতার কথা তুললেন, আমি বলবো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অপরাজিতা বিল এনেছিলেন তাকে সমর্থন করতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বাধ্য হয়েছিলেন। মানে এটাই হলো পার্সোনাল ক্যারিশমা, এটাই হলো বিজেপি। না না, এটাই বিজেপি নয়, দাঁড়ান। আরেকটা কথা হলো, ওই গরমকালে আমি 200 ফেজে নির্বাচন করব, 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনিয়ে, আর তারপরে বলবো ভোট লুট হয়েছে, এই লজিক বাংলার মানুষ বিশ্বাস করে না। এই মানুষ এইটা চক্রান্ত করে এত ফেজে ভোট করিয়ে যাতে আমরা ভোট বেশি পাই। অনেক বড় রাজ্যে 2 ফেজে ইলেকশন হয়ে গেছে, সেখানে নিয়ে ভোট করুন, পুলিশটা তুলে নিয়ে, কেউ যদি নাও থাকে তাও তৃণমূলই জিতবে এখানে, এটা শুনে নিন। এবং আপনারা কলকাতা শুনুন, কেন শান্তিপূর্ণ হয়েছে বলে নিজেই বললেন আপনি কলকাতা পুরসভা নির্বাচনে আপনারা বেশি ভোট পেয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, রক্তপাত ছাড়া হয় না, বলুন না। এই যে এতগুলো আপনাদের কেন্দ্রীয় বাহিনী কি করে? কেন্দ্রীয় বাহিনী কি করে? কেন্দ্রীয় বাহিনী কি করে? কেন্দ্রীয় বাহিনী কে করে? মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিশ করে। পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী। ইলেকশন কমিশন কোথায় থাকে? কেন্দ্রীয় বাহিনী কি? ইলেকশন কমিশন কোথায় থাকে? তারা এসে তো তারা আন্ডারে, তাদের আন্ডারেই পড়ে। আর কেন্দ্রীয় বাহিনী ক্লাস 4 এর বাচ্চা যে তার আন্ডারে থাকবে। আরে বাবা, এটা হয় না, এই লজিক দেবেন না। শুনুন, দ্বিতীয় কথা হলো হ্যাঁ, তো স্বরাষ্ট্র দপ্তর কোথায়? আরে আপনি অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন, অনুপ্রবেশ কে ঠিক করে? বিএসএফ কি তৃণমূল ভবনের পরিচালিত হয়? তাহলে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশটা রক্ষা কাদের কাজ? অনুপ্রবেশটা রক্ষা কাদের কাজ? আরে অনুপ্রবেশটা রক্ষা কাদের কাজ? অনুপ্রবেশ ডিপার্টমেন্ট কার? মমতা ব্যানার্জি, হোম মিনিস্টার অফ ইন্ডিয়া মমতা ব্যানার্জি। আচ্ছা, মেনে নিলাম, ঢুকলো, তারপরে কারাতে পারে। ঢুকলো কি করে? তাহলে স্বীকার করুন, বিজেপি, তাহলে স্বীকার করুন, বিএসএফ, তাহলে স্বীকার করুন যে বিএসএফ করছে না, তাহলে স্বীকার করুন যে বিএসএফ ঢুকিয়েছে, তারপরে আপনি এই দায়িত্বে আসুন যে পুলিশ কেন করছে না। আরে অদ্ভুত কথা, আপনি আপনার দায়িত্বটা তো পালন করবেন। আরে ফার্স্ট ফেজ তো বর্ডার, আমি দোষ দিচ্ছি না, আমি দোষ কেন দেব? বিএসএফ আমাদের প্রোটেক্ট করছে প্রতিদিন, পুলিশের হাতে পড়বে, তারপরে তো পুলিশ কেন রিপোর্ট করছে? তাহলে বিএসএফ কেন আটকাচ্ছে? তাহলে বিএসএফ কেন আটকাচ্ছে? আপনারা বিএসএফ খারাপ বলে দিয়েছেন না, খারাপ বলছি না, বিএসএফ আমাদের আমাদের সেনা, আমাদের সম্মানীয় জায়গায় রয়েছে, তারপরে তো পুলিশ আছে, পুলিশ কেন রিপোর্ট করছে? ফার্স্ট ফেজে মানে আমি ফার্স্ট ফেজে আটকাবো না, আমি প্যারাসিটামল আগে খাবো না, তারপর আমি আইসিইউ তে যাব, এটা তো হয় না। অদ্ভুত কথা। আধার কার্ড দিয়ে না, আধার কার্ড কে ইস্যু করে? আপনার সমস্ত কিছু বাংলার এখান থেকে পয়সা, এই তো সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। দিল্লি সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। আমি শুনলাম যে এই যে অনুপ্রবেশের দায় কিন্তু আসলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। অবশ্যই সেখানে যদি কোনো ব্যর্থতা থাকে, সেই ব্যর্থতা কি আপনি স্বীকার করছেন শর্মিষ্ঠাদি? কোথাও গিয়ে একটা এখানে পুলিশেরও যদি কোনো ব্যর্থতা থাকে, পশ্চিমবঙ্গ পুলিশের সেটাও হটিয়ে রাখা উচিত, সেই দায়িত্ব থাকবে। তাহলে
হ্যাঁ ব্যর্থতা স্বীকার করছেন আপনি? স্বীকার করছি না। আপনাদের আপনাদের কথা যদি মেনে নি, বর্ডার থেকে ঢুকে তারপরে কারাতে পারে, যদি না আপনি কি পুলিশ কেন রিপোর্ট করছেন না? পুলিশ যদি না করে সেটা খতিয়ে দেখা উচিত। আমি তো বলছি খতিয়ে দেখা উচিত। আমার সেই গাছটা আছে, আমার সেই গাছটা আছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে পুলিশকে ভর্ৎসনা করেছেন। নরেন্দ্র মোদী পারবেন প্রশাসনিক বৈঠকে বিএসএফ কে ভর্ৎসনা করতে? স্বরাষ্ট্র দপ্তরের এগেইনস্টে কেস করুন। কেন কেস করতে যাব? কেন স্বরাষ্ট্র দপ্তর কিভাবে চলবে সেটা আমরা ঠিক করে দেব না? তাহলে ওখানে আইএস আইপিএস অফিসাররা কি করতে বসে? আরে শুনুন, ডিফারেন্সটা বুঝে নিন। কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল অবশ্যই যে দুর্নীতির যে বিষয়টি, সেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়টি বাংলার ক্ষেত্রে যদি এটা রুখতে পারেন, তাহলে দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল কেন রুখতে পারবে না? পার্থদা, আরো একটা যে বিষয় আপনার কাছে আমি আসবো, যে এই যে কংগ্রেসের যে এই ফলাফল, এবং আপনি যেমনটা আগের আলোচনাতেই আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে ন্যারেটিভস, সেই ন্যারেটিভসটা কিন্তু অনেকটাই আলাদা। সেক্ষেত্রে তাহলে কংগ্রেস কেন কোথাও গিয়ে তারা ফায়দা তুলতে পারলো না? কেনই বা বিজেপি ফায়দা তুলতে পারছে? এইটা কেন, এটা কেন হচ্ছে? এখানে ব্যাপারটা হচ্ছে, দেখুন, প্রথমে আমি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি, যেহেতু আলোচনায় আপনার প্রশ্নটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক হয়েছিল, তারপরে আমি বিজেপির ক্ষেত্রে আসছি। দেখুন, কথাটা হচ্ছে যে বারবার আমরা একটা কথা শুনি যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? না কেন্দ্রীয় সরকার চাইছে না আমরা এই যে প্রত্যেক বছর 100 দিনের কাজে পশ্চিমবাংলা বছরের পর বছর প্রথম হচ্ছে। এটা কি গর্বের? 100 দিনের কাজের স্কিমটা আমরা এনেছিলাম, তো আমরা এনেছিলাম সেদিন 40,000 কোটি টাকা ছিল বাজেট 100 দিনের। 2014 যেদিন আমরা সরকার থেকে চলে যাই, সেই বাজেটটা কমে দাঁড়িয়েছিল 33,000 কোটি টাকা। 7,000 কোটি টাকা কমেছিল কি আমরা টাকা দিতে পারিনি বলে? না, যেহেতু 14 কোটি মানুষ গরিবী সীমার উপরে উঠেছিল। এটা পৃথিবীতে সর্বস্বীকৃত, এটা একটা হিসেব। এই জন্যে যে আমি যখন মানুষকে রোজগারের উপায় দিতে পারবো না, তখন তাকে আমি একটা 100 দিনের কাজের এবং 100 দিনের একটা রোজগারের একটা নিশ্চয়তা দিচ্ছি। ফলে আমাকে যদি প্রত্যেক বছর 100 দিনের কাজের দাবি জানাতে হয় এবং 100 দিনের কাজে আমি যদি প্রথম ওই একটা রাজ্য, তাহলে সেটা সেই রাজ্যের যারা পরিচালনা করছেন শাসন ব্যবস্থা, তাদের পক্ষে লজ্জা, রাজ্যবাসীর পক্ষে লজ্জা যে একটা রাজ্য প্রত্যেক বছর 100 দিনের কাজ তার প্রয়োজন হচ্ছে এবং 100 দিনের কাজে তাকে প্রথম হতে হচ্ছে। এটা লজ্জার। ঠিক তেমনি ফলে কি হচ্ছে, মানুষের সেই রাজ্যে সরকারের উপরে একটা ভয়ঙ্কর নির্ভরতা, উপায় নেই, এত রকমের অভিযোগ সত্ত্বেও মানুষ চাকরি পাচ্ছে না। যে বিষ খেলো, যে চাকরি চাইতে গেছিলেন শিক্ষিকার, দ্বারা বিষ খেলেন, কিন্তু বাঁচার পরে তাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হলো এবং তারা বলছেন যে এছাড়া আমাদের উপায় নেই। অর্থাৎ এই যে নির্ভরতা, যে এছাড়া তোমার অন্য জায়গায় গেলে হবে না, ঠিক তেমনই কেন্দ্রের ক্ষেত্রে যে 80 কোটি মানুষ বিনা পয়সায় রেশন পাচ্ছে। নির্ভরতা, মানুষের এই নির্ভরতাটা সরকারের উপর যতদিন থাকবে ততদিন মানুষ সেই সরকারটাকে আঁকড়ে ধরতে চাইবে। পার্থদা, অবশ্যই মানুষের এই নির্ভরতা এবং একই সঙ্গে যে আপনি কাজের নিশ্চয়তার কথা বলছেন, অবশ্যই সেই বিষয়টা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে এই যে দিল্লির বিধানসভা নির্বাচন, গত যে দুবারের মতো এবারেও কেন কংগ্রেস ফিরতে পারলো না? দেখুন, ফিরতে পারলো না সেটা এক্ষুনি এইখানে বসে তো বলা সম্ভব না। এখানে আমাদের দুর্বল অবস্থান ছিল, সেটা তো ঠিকই, কিন্তু এটাও তো ঘটনা বছর কেটে গেল, তারপরেও ফিরে গেল না কেন? এখানে এখন বসে কিছু আলোচনা হচ্ছে না, এর আগেই অনেকটা মূল্যায়ন করা উচিত ছিল নাকি আপনাদের? এবং তারপর হচ্ছে না, দিল্লিতে এত কিছু উন্নয়নের পরে আজকে ঘটনা হচ্ছে যে শীলা দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দুর্নীতি। তারপর যখন ক্ষমতায় এলো, এবারে বিজেপি আপকে বলছে এবার তুমি কিছু করো, তখন আপের কেজরিওয়াল বলছেন যে ফাইল তো তুমি বার করবে। তখন আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলছে তুমি তো বলেছিলে তোমার কাছে ফাইল আছে। ঠিক যেটা আমরা দেখেছিলাম সেই বোফোর্সে, সেই সাদা কাগজ দেখিয়ে যখন বলা হতো যে এখানে সব নাম লেখা আছে, যেদিন ক্ষমতায় আসবে সব নামগুলো দিয়ে দেবো, ঠিক তেমনই শীলা দীক্ষিতের এগেইনস্টে একটা এফআইআর পর্যন্ত হয়নি, একটা অভিযোগ লিপিবদ্ধ পর্যন্ত করতে পারেনি তারা। কিন্তু কথাটা হচ্ছে যে সেই যে অত্যাচারের উপর, যে মহিলার উপর অত্যাচার হয়েছিল সে নির্ভয়া, সেই যে কাণ্ডটা, যেটা অত্যন্ত ঘৃণিত একটা কাণ্ড, তার অভিঘাতে এত বড় একটা ঘটনা ঘটলো। এবং ঠিক তার সঙ্গে এই যে 2G এবং কলজি, এই যে সমস্ত, এবং কমনওয়েলথ গেমস, এই যে অভিযোগগুলো এলো, কোথায় একটা এফআইআর পর্যন্ত নেই।
10-11 বছর হয়ে গেল, এবং তার মধ্যে 2G আর কলজিৎ তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। স্পেশাল সিবিআই কোর্ট বলে দিয়েছে যে অন্তত 2G তো পরিষ্কার বলে দিয়েছে যে কোনো দুর্নীতি নেই, এবং কলজিতে যেটা বারবার বলেছিল যে প্রধানমন্ত্রী এবং পি চিদম্বরম এই দুর্নীতিতে সরাসরি যুক্ত, 3 বার অন্তত আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা বলে দিয়েছেন যে না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পার্থদা, এই যে আপনি অভিঘাতের কথা বলছেন শুনছি আমি, কিন্তু কংগ্রেস কেন তাদের উপর যে ঘাত প্রতিঘাত সেটা কি তারা বুঝতে পারছে না? তারা কেন ঠাহর করতে পারলেন না এতদিনেও? আপের সঙ্গে আপনারা কেন গেলেন না? আপের সঙ্গে যাব না এই জন্য বিকজ রাজ্যের ক্ষেত্রে নির্বাচনে, কিন্তু বিকজ আপের ভোট ব্যাংকটা কার? আপ তো আমাদের ভোট ব্যাংকটা নিয়ে গেছে। কিন্তু আপনারা যে এই আপের সঙ্গে গেলেন না, এটাতে কি আপনারা বিজেপির সুবিধা করে দিলেন না? দেখুন, তাহলে তো সমস্ত কিছু গুটিয়ে তাহলে বাড়িতে বসে থাকতে হয়। এটাই যদি রাজনীতির উপজীব্য হয় যে আমি একজনের সুবিধা করে, কেউ কাউ সুবিধা করে দেয় না। আমি যদি ধরুন আজকে এটা দেখা যায় যে কংগ্রেস সিট পায়নি কিন্তু অন্তত 10% ভোট পেয়েছে, অবশ্যই সেটা কিন্তু তার মানে এটা নয় যে কংগ্রেস ওটা না দাঁড়ালে ওই 10% ভোটটা আপে যেত, কারণ আমরা তো একসঙ্গে পার্লামেন্ট ইলেকশনে লড়েছি, তাহলে সেখানে 7টা বিজেপি জিতলো। মানে ওই ভোটটা আপে না গেলে ওই ভোটটা যদি বিজেপিতে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কংগ্রেস না, বিজেপিতে যায় না। আমরা দাঁড়িয়েছি বলে হয়তো আমাদের ওখানে হলো, না হলে ওটা হয়তো বিজেপিতে যেত। বেশ, অবশ্যই আমাদের এই আলোচনা চলবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। আবারও আমরা এই আলোচনায় ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।